আমি ৫ বছর ধরে মায়ের অপারেশনের জন্য দেশে টাকা পাঠিয়েছি। এখন জানতে পারলাম মা ১০ বছর আগে মারা গেছেন। তাহলে আমার টাকা কে নিচ্ছিল? আমার নাম মিথিলা। সবাই আমাকে মিথি বলেই ডাকে। আমি আমজাদ হোসেনের বড় মেয়ে। গত ১২ বছর ধরে আমি আমেরিকায় থাকি। কিন্তু সিনেমায় যেরকম আমেরিকা দেখায়, আমার আমেরিকা সেরকম ছিল না। না কোনো বিলাসবহুল গাড়ি, না ডিজাইনার ব্যাগ, না সুখের জীবন। আমার আমেরিকা ছিল ৩টা চাকরি, দিনের রেস্টুরেন্টের কাজ, রাতে হাসপাতাল পরিষ্কার করা, আর সপ্তাহান্তে মানুষের কাপড় ধোয়া। আমার পুরো জীবনটাই ছিল দেশে টাকা পাঠানোর জন্য, বিশেষ করে মায়ের জন্য। সেদিন ছিল মঙ্গলবার সকাল। হাসপাতালে রাতভর কাজ শেষ করে আমি মাত্র রুমে ফিরেছি। এতটাই ক্লান্ত ছিলাম যে ফোনটা ধরতেই যায়নি। কিন্তু স্ক্রিনে ছোট ভাই সিয়ামের নাম দেখে ফোন ধরলাম। মিথি আপু। ওর গলা কাঁপছিল। প্লিজ, এখনই টাকা পাঠাও। মা মা আবার অজ্ঞান হয়ে গেছে। আমার বুক চেনচিন করে উঠল। কি হয়েছে? গত মাসে তো ওষুধের জন্য টাকা পাঠালাম। জানি, সিয়াম কান্নার গলায় বলল। কিন্তু ডাক্তার বলেছে এবার অপারেশন লাগবে। মায়ের হার্টের অবস্থা খারাপ। এই সপ্তাহে অপারেশন না করলে মা বাঁচবে না। আমি চোখ বন্ধ করলাম। আমার মা, যে আমাকে ছোটবেলায় ঘুম পাড়িয়ে গান গাইতো, যে নিজের গয়না বিক্রি করে আমাকে স্কুলে পড়িয়েছে, যার মুখ আমি ১২ বছর ধরে দেখিনি। কত লাগবে? আমি জিজ্ঞেস করলাম, যদিও জানতাম আমার কাছে সেই টাকা নেই। ৩ লাখ টাকা, সিয়াম বলল। আমি চিৎকার করে উঠলাম, ৩ লাখ টাকা? এটা তো প্রায় $৩,০০০। আমি এত টাকা কোথায় পাবো? মিথি আপু প্লিজ। এবার সে কাকুতি মিনতি শুরু করলো। তুই ছাড়া আমাদের কেউ নেই। সায়ন এখনো পড়ছে। সাদি আপু চাকরিটা হারিয়েছে। প্লিজ আপু। আমি আমার ছোট্ট রুমটার দিকে তাকালাম। মেঝেতে একটা পাতলা গদি, একটাই হাঁড়ি, যেটাতে প্রতিদিন ভাত আর ডাল রান্না করি। ৩ বছর ধরে একই জ্যাকেট পরে শীত পার করছি। কিন্তু এটা ছিল মায়ের জন্য। ঠিক আছে, আমি ফিসফিস করে বললাম, ৩ দিন সময় দে, আমি টাকা জোগাড় করব। ৩ দিন আমি ঘুমাইনি। জামাই খান সহকর্মী শ্যারনের কাছ থেকে ধার নিলাম। বাবা মারা যাওয়ার আগে দেওয়া ছোট্ট সোনার চেইনটা বন্ধক রাখলাম। রেস্টুরেন্টের বসের কাছে অগ্রিম বেতন চাইলাম। শেষ পর্যন্ত আমি $২৮০০ জোগাড় করলাম। সাথে সাথে সিয়ামের পাঠানো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলাম, যে অ্যাকাউন্টে আমি গত ১০ বছর ধরে টাকা পাঠাচ্ছিলাম। সিয়াম এটাকে বলতো মায়ের মেডিকেল অ্যাকাউন্ট। ধন্যবাদ মিথি আপু। টাকা পৌঁছানোর পর সে বলল, কাল মায়ের অপারেশন, তুই মাকে বাঁচিয়ে দিলি। সেদিন রাতে আমি কেঁদেছিলাম, কষ্টে না, গরিব হয়ে যাওয়ার জন্য না। আমি কেঁদেছিলাম কারণ আমি ভেবেছিলাম মা বেঁচে যাবে, কারণ আমি একজন ভালো দায়িত্বশীল মেয়ে। কিন্তু কয়েক সপ্তাহ পর সবকিছুই বদলে গেল। আমি ফেসবুকে ছিলাম, দেশে কি হচ্ছে জানার একমাত্র উপায় ছিল এটা। হঠাৎ আমার কাজে নিপার একটা পোস্ট চোখে পড়ল। একটা জন্মদিনের পার্টির ছবি, আর ছবির মাঝখানে দামি কাতান শাড়ি পরে গলায় সোনার মালা দিয়ে হাসছেন আমার বোন সাদিয়া। যে সাদিয়ার কথা সিয়াম বলেছিল চাকরি হারিয়েছে, সে নাকি মায়ের চিকিৎসায় সাহায্য করতে পারছে না। কিন্তু আমাকে সবচেয়ে বেশি থামিয়ে দিল ক্যাপশনটা, মায়ের ৬৫তম জন্মদিন ধুমধাম করে উদযাপন। এখন পায়ের ব্যথা সেরে গেছে, তাই আবার নাচতে পারছে। আমি আবার পড়লাম, তারপর আবার মায়ের ৬৫তম জন্মদিন। কিন্তু সিয়াম তো বলেছিল ৩ সপ্তাহ আগে মায়ের হার্ট অপারেশন হয়েছে। আর পায়ের ব্যথা মানে কি? মায়ের তো হার্টের সমস্যা ছিল। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি আরো ছবি দেখতে লাগলাম। মা কেক কাটছে, মা হাসছে, একজন সুস্থ মানুষের মতো, হার্ট অপারেশন করা রোগীর মতো না। আমি সাথে সাথে সিয়ামকে ফোন দিলাম। মিথি আপু। ওর গলা অস্বস্তি। কেমন আছিস সিয়াম? আমি ধীরে বললাম, আমি মায়ের জন্মদিনের ছবি দেখলাম। তুই বলেছিলি ৩ সপ্তাহ আগে মায়ের হার্ট অপারেশন হয়েছে। আবার নীরবতা। সিয়াম। এবার আমি চিৎকার করলাম, কি হচ্ছে? মা যদি অপারেশন করে থাকে, তাহলে ওভাবে হাসছে কিভাবে? আপু, শান্ত হ। না, সত্যি বল, এটা তেমন কিছু না। সে দ্রুত বলল, মায়ের একটু পায়ের সমস্যা ছিল, কিছু টাকা চিকিৎসায় গেছে, বাকিটা বাড়ির কাজ, সায়নের সেমিস্টার ফি। আমি ফোন কেটে দিলাম। আমার পুরো শরীর কাঁপছিল। ১০ বছর ধরে আমি টাকা পাঠিয়েছি, প্রতি মাসে, কখনো কখনো মাসে ২বার, মায়ের হার্টের ওষুধের জন্য, ডাক্তারের জন্য, বিশেষ খাবারের জন্য, হাজার হাজার ডলার। আর এখন সিয়াম বলছে সেই পায়ের চিকিৎসা ছিল। এত বড় মিথ্যা! আমি তাড়াতাড়ি মায়ের পুরনো বন্ধু ইতির নাম্বার খুঁজলাম। সে এখনো আমাদের গ্রামেই থাকে। যদি কেউ সত্যি বলে তাহলে সেই বলবে। ইতি, একটা কথা জিজ্ঞেস করব। আমি ফোন বললাম, আমার মা কেমন আছে? ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর
সে ধীরে বলল, মিথি, কোন মা? আমার মা, সুফিয়া বেগম। আবার নীরবতা। এরপর কাপা গলায় সে বলল, মিথি, আমি জানি না এটা কিভাবে বলবো। আমার বুক ধড়ফড় করছিল। কি বলবি? মিথি, তোর মা 5 বছর আগেই মারা গেছেন। আমরা তো ওনার দাফনও করেছি। তুই তুই জানিস না? ফোনটা আমার হাত থেকে পড়ে গেল। চারপাশ ঘুরতে লাগলো। না, এটা মিথ্যা, ভুল। কারণ আমি তো গত 10 বছর ধরে মায়ের চিকিৎসার জন্য টাকা পাঠাচ্ছি। প্রতি মাসে সিয়ামের সাথে মাকে নিয়ে কথা বলেছি। মাত্র 3 সপ্তাহ আগে অপারেশনের জন্য টাকা পাঠালাম। মা মারা যেতে পারে না। আর যদি সত্যি মা মারা গিয়ে থাকে, তাহলে এতদিন আমার টাকা কে নিয়েছিল? আমি বুঝতে পারছিলাম না কি করব। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। 5 বছর আগে মা মারা গেছেন, তাহলে আমি কার জন্য এতদিন টাকা পাঠালাম? আমি কাঁপতে কাঁপতে আবার ইতিকে ফোন দিলাম। ইতি, তুই কি নিশ্চিত? আমার গলা শুকিয়ে গিয়েছিল। মিথি, আমি নিজে জানাজায় ছিলাম। ইতি ধীরে বলল, তোর মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল। 3 দিন হাসপাতালে ছিল। তারপর উনি আর বাঁচেননি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু কিন্তু সিয়াম তো প্রতি মাসে আমাকে মায়ের কথা বলতো। ইতি চুপ করে রইল। তারপর বলল, মিথি, কখনো কি তুই ভিডিও কলে কথা বলেছিস? আমি থেমে গেলাম। না, প্রতিবারই একটা অজুহাত থাকতো। মায়ের শরীর খারাপ, মা ঘুমাচ্ছে, মায়ের চেহারা খারাপ হয়ে গেছে, ভিডিওতে আসতে চায় না। আর আমি বিশ্বাস করেছি। কারণ আমি 1000 মাইল দূরে ছিলাম। কারণ আমি নিজের পরিবারকে সন্দেহ করতে চাইনি। আমার মাথার ভেতর তখন একটা কথাই ঘুরছিল, ওরা আমাকে ঠকিয়েছে। নিজের ভাই বোনেরা, নিজের পরিবার। আমি সাথে সাথে সিয়ামকে আবার ফোন দিলাম। সে এবার ফোন ধরল না। 5 বার, 10 বার, তারপর হঠাৎ ফোন বন্ধ। আমার বুকের ভেতর আগুন জ্বলছিল। আমি সাদিয়াকে ফোন দিলাম। হ্যালো আপু। ও স্বাভাবিক গলায় বলল, কেমন আছো? মা কোথায়? ওপাশে চুপ। আমি দাঁত চেপে বললাম, মিথ্যা বলবি না, আমি সব জেনে গেছি। সাদিয়ার নিঃশ্বাস ভারী হয়ে গেল। তারপর খুব নিচু গলায় বলল, কে বলেছে? মা 5 বছর আগে মারা গেছে। আর একটু নীরবতা। তারপর সে বলল, আমরা আমরা তোকে বলতে চাইনি। আমার মাথা ঝনঝন করে উঠল। বলতে চাসনি? আমি চিৎকার করলাম, তোমরা 5 বছর ধরে মৃত মায়ের নামে আমার কাছ থেকে টাকা নিয়েছো। তুই বুঝবি না। এবার সাদিয়াও চিৎকার করলো। সংসার চালাতে কত কষ্ট হয় জানিস? আব্বা মারা যাওয়ার পর সব দায়িত্ব আমাদের উপর ছিল। তাই বলে মায়ের মৃত্যু লুকাবি? তুই তখন আমেরিকায় ভালো ছিলি। ভালো ছিলাম? আমি হাসলাম। আমি দিনে 3টা কাজ করেছি, না খেয়ে থেকেছি, নিজের জীবন শেষ করেছি, শুধু ভাবতাম মা বেঁচে আছে। ওপাশে কান্নার শব্দ। কিন্তু আমার ভেতরে তখন আর কোনো মায়া ছিল না। কত টাকা নিয়েছো তোমরা? সাদিয়া চুপ। কত? হয়তো 40-45 লাখ। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। 40 লাখ টাকা? আমি 12 বছরে নিজের জন্য একটা ভালো বিছানা কিনিনি, একটা নতুন ফোন না, একটা ছুটি না। কারণ আমি ভাবতাম আমার মা অসুস্থ। আর ওরা ওরা জন্মদিন করেছে, সোনা কিনেছে, নতুন বাড়ি করেছে। আমার চোখের সামনে তখন ছোটবেলার একটা দৃশ্য ভেসে উঠল। মা আমাকে বলেছেন, মিথি, পরিবারে মানুষের আসল শক্তি। আমি হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলাম। কারণ আমার সেই পরিবারটাই আমাকে শেষ করে দিয়েছে। সেদিন রাতে আমি কাজে যেতে পারিনি। হাসপাতালের সুপারভাইজার ফোন করছিল, কিন্তু আমি ধরিনি। আমি শুধু বিছানায় বসে পুরনো মেসেজগুলো পড়ছিলাম। মায়ের ওষুধ শেষ, মায়ের প্রেশার বেড়েছে, মাকে আইসিইউতে নিতে হবে। সব মিথ্যা। হঠাৎ একটা ভয়ঙ্কর প্রশ্ন মাথায় এলো, মায়ের কবরটা কেমন আছে? 5 বছর ধরে আমি একটা দোয়া পর্যন্ত পড়িনি, কারণ আমি জানতামই না উনি নেই। আমি কাঁদতে কাঁদতে ইতিকে মেসেজ দিলাম, আমাকে মায়ের কবরের ছবি পাঠা। 10 মিনিট পর ছবি এলো। ছোট্ট একটা কবর, আগাছায় ভরা, পাশের পাথরে লেখা সুফিয়া বেগম, মৃত্যু 14 জুন 2021। আমি ফোনটা বুকে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। আমার মা 5 বছর ধরে মাটির নিচে একা পড়ে আছেন, আর আমি এখনো তার জন্য টাকা পাঠাচ্ছিলাম। পরদিন সকালে আমি আয়নায় নিজের মুখ দেখে নিজেই ভয় পেয়ে গেলাম। চোখ ফুলে গেছে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে আছে। মনে হচ্ছিল এক রাতে আমি 10 বছর বুড়িয়ে গেছি। কিন্তু কান্না থামলেও একটা জিনিস থামেনি, রাগ। আমি ফোন হাতে নিয়ে আবার সিয়ামকে কল দিলাম। এবারও বন্ধ। সাদিয়া ফোন ধরল না। শায়নের নম্বরে শুধু রিং হচ্ছিল। হঠাৎ আমার মাথায় একটা কথা এলো, ব্যাংক অ্যাকাউন্ট। যে অ্যাকাউন্টে আমি এত বছর টাকা পাঠিয়েছি, সেটা কার নামে? আমি সঙ্গে সঙ্গে ল্যাপটপ খুললাম, পুরনো রেমিটেন্স রসিদ বের করতে লাগলাম, একটার পর একটা, হাজার হাজার ডলার। তারপর আমি থেমে গেলাম। অ্যাকাউন্টের নাম এস রহমান। আমি ভ্রুকুচকে তাকালাম। এটা তো মায়ের নাম না? মায়ের নাম ছিল সুফিয়া বেগম।
তাহলে এস রহমানকে? আমার বুক ধরফর করতে লাগলো। আমি দ্রুত ইতিকে ফোন দিলাম। ইতি, সিয়ামের পুরো নাম কি? সিয়াম রহমান। ইতি বলল। আমার মাথার ভিতর যেন বোমা ফাটল। মানে, সব টাকা সিয়ামের নিজের অ্যাকাউন্টে যেত, কোনো মায়ের মেডিকেল অ্যাকাউন্ট ছিলই না। আমি এতটাই রেগে গিয়েছিলাম যে হাত কাঁপছিল। মনে হচ্ছিল এখনই দেশে গিয়ে ওদের গলা চেপে ধরি। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো। সিয়াম, আপু প্লিজ শান্ত হ, সব কিছু তোর ভাবার মতো না। আমি সাথে সাথেই কল দিলাম। এবার সে ধরল। তুই একটা জঘন্য মানুষ। আমি চিৎকার করলাম। মায়ের মৃত্যু লুকিয়ে টাকা নিয়েছিস? আপু শোন। না, আজ তুই শুনবি। ওপাশে কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমরা ভয় পেয়েছিলাম। কিসের ভয়? তুই যদি টাকা পাঠানো বন্ধ করে দিস। আমি স্তব্ধ হয়ে গেলাম। এত সহজ, এত ঠান্ডাভাবে সে কথাটা বলল। মানে? আমি ফিসফিস করে বললাম, মা মারা যাওয়ার পর সংসার চালানো কঠিন হয়ে গিয়েছিল। সিয়াম বলল, সাদিয়ার বিয়ে ভেঙেছিল, সায়নের পড়াশোনা ছিল, আমি ব্যবসায় লস খেয়েছিলাম। তাই বলে মৃত মাকে ব্যবহার করবি? আমরা ভাবছিলাম কয়েক মাস পর বলে দেব। সে বলল, কিন্তু পরে ব্যাপারটা বড় হয়ে যায়। আমি হাসলাম, একটা ঠান্ডা ভাঙ্গা হাসি। তুই জানিস আমি কিভাবে টাকা পাঠাতাম? সিয়াম চুপ। আমি হাসপাতালের টয়লেট পরিষ্কার করেছি, মানুষের বমি পরিষ্কার করেছি, শীতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেছি, নিজের খাবার বাঁচিয়ে টাকা পাঠিয়েছি, কারণ আমি ভাবতাম আমার মা বেঁচে আছে। ওপাশে নিঃশ্বাসের শব্দ। তারপর সে নিচু গলায় বলল, আপু আমরা ভুল করেছি। ভুল? এবার আমি চিৎকার করলাম, এটা ভুল না, এটা প্রতারণা। হঠাৎ সিয়াম বলল, তুই কি জানিস মা শেষ সময় কি বলেছিল? আমি থেমে গেলাম। মা বলেছিল তোকে যেন কিছু না বলি। আমার বুক ধক করে উঠল। মিথ্যা বলিস না, সত্যি। সে বলল, মা জানতো তুই দেশে আসতে পারবি না, উনি চাইতেন না তুই কষ্ট পাক। আমার চোখে পানি চলে এলো। কয়েক সেকেন্ড আমি কিছু বলতে পারলাম না। তারপর খুব ধীরেই বললাম, মায়ের শেষ মুহূর্তে কে ছিল পাশে? সিয়াম এবার কেঁদে ফেলল। আমরা সবাই ছিলাম। আমি চোখ বন্ধ করলাম। আর আমি আমি তখন হয়তো আমেরিকার কোনো রেস্টুরেন্টে থালা ধুচ্ছিলাম। মায়ের মৃত্যুর সময় আমি পাশে ছিলাম না, জানা যায় না, দাফনে না, শেষবার মা ডাকতেও না, কারণ আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছিল আমি সত্য জানার যোগ্য না। হঠাৎ সিয়াম বলল, আপু তুই আমাদের ক্ষমা করে দে। আমি অনেকক্ষণ চুপ রইলাম। তারপর ধীরে বললাম, একটা কথা বল। কি? মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কখনো তোমাদের লজ্জা হয়নি? ওপাশে কোনো উত্তর এলো না। আমি ফোন কেটে দিলাম। তারপর প্রথমবারের মতো একটা সিদ্ধান্ত নিলাম, আমি দেশে ফিরব। দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পর আমি বুঝলাম আমার কাছে প্রায় কিছুই নেই। 12 বছর আমেরিকায় থেকেও নিজের নামে একটা গাড়ি না, একটা বাড়ি না, এমনকি ব্যাংকে ঠিকমতো সেভিংসও না, কারণ যা আয় করেছি সব দেশে পাঠিয়েছি। আমি টিকিট কাটার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখলাম মাত্র $943 আছে। আমার বুকটা হাহাকার করে উঠল। 40 লাখ টাকা পাঠানোর পর আজ আমি নিজেই প্রায় নিঃস্ব। ঠিক তখন দরজায় নক হলো। শ্যারন, আমার জামাইকান সহকর্মী, যে মেয়েটার কাছ থেকে আমি মায়ের অপারেশনের জন্য টাকা ধার নিয়েছিলাম, সে আমাকে দেখে চমকে উঠল। ও মাই গড মিথি, ইউ লুক টেরিবল। আমি কিছু না বলেই বসে রইলাম। শ্যারন ধীরে পাশে এসে বসল। হোয়াট হ্যাপেন্ড? আমি প্রথমে কিছু বলতে চাইনি, কিন্তু তারপর হঠাৎ সব বেরিয়ে এলো। মায়ের মৃত্যু, ভাই বোনের প্রতারণা, 40 লাখ টাকা, সব সব শুনে শ্যারন অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ইউ নো হোয়াট হ্যাটস দ্যাট মোস্ট? আমি তাকালাম। সে ধীরে বলল, ইটস নট এ মানি, ইটস দ্যাট এ স্টল ইউর টাইম উইথ ইউর মাদার। আমার চোখ ভিজে গেল। হ্যাঁ, টাকা না, আমি হারিয়েছি মায়ের শেষ 5 বছর। আমি জানতেই পারিনি উনি অসুস্থ ছিলেন, জানতেই পারিনি উনি মারা যাচ্ছেন। আমি শেষবার মা আমি তোমাকে ভালোবাসি বলতে পারিনি। সেদিন রাতে শ্যারন আমার হাতে একটা খাম দিল, ভেতরে $2000। আমি হতভম্ব হয়ে গেলাম। না, আমি এটা নিতে পারবো না। সে জোর করে খামটা আমার হাতে ধরিয়ে দিল। গো হোম, সে বলল। গো সে গুড বাই টু ইয়োর মম। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। নিজের রক্তের সম্পর্ক আমাকে ঠকিয়েছে, আর একজন বিদেশি মানুষ আমাকে বাড়ি ফেরার টাকা দিল। 2 সপ্তাহ পর আমি ঢাকার ফ্লাইটে উঠলাম। 12 বছর পর দেশে ফিরছি, কিন্তু এই ফেরা আনন্দের না, এটা ছিল হিসাব চুকানোর ফেরা। বিমান যখন ঢাকায় নামলো আমার বুক কাঁপছিল। সবকিছু পরিচিত অথচ অচেনা লাগছিল। বাইরে বের হইতে দেখি সিয়াম দাঁড়িয়ে আছে, দামি শার্ট, হাতে নতুন ফোন, চোখে সানগ্লাস। আমি তাকিয়ে রইলাম। এই ছেলেটাই আমাকে বলতো, আপু বাসা ভাড়া দিতে পারছি না,
সে ধীরে বলল, আপু। আমি কোনো উত্তর দিলাম না। পুরো রাস্তা আমরা চুপ ছিলাম। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, সিয়াম একটা নতুন গাড়ি চালাচ্ছে। আমি ধীরে জিজ্ঞেস করলাম, গাড়িটা কার? সে অস্বস্তিতে পড়ে বলল, আমার। কিভাবে কিনলি? সে উত্তর দিল না। আমার ঠোঁট শক্ত হয়ে গেল। গাড়ির প্রতিটা চকচকে অংশ যেন আমাকে বলছিল, এগুলো তোর কষ্টের টাকা। যখন গ্রামের বাড়ির সামনে পৌঁছালাম, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমাদের পুরনো টিনের বাড়ি নেই, তার জায়গায় দোতলা বিল্ডিং, বারান্দায় টাইলস, গেটের সামনে সিসি ক্যামেরা। আমি ধীরে বললাম, এগুলো কিভাবে? সিয়াম নিচু গলায় বলল, লোন। আমি ওর দিকে তাকালাম। সে চোখ নামিয়ে ফেলল, কারণ আমরা দুজনেই সত্যিটা জানতাম। এবারে প্রতিটা ইটের ভেতরে আমার ঘাম মিশে আছে। বাড়ির ভেতরে ঢুকতেই আমার বুক ধক করে উঠল। ড্রয়িং রুমে নতুন সোফা, দেয়ালে বড় টিভি, কাচের শোকেসে দামি শোপিস। এটা সেই বাড়ি না যেখানে আমি বড় হয়েছি। এটা এমন একটা বাড়ি যেটা বানাতে আমার পুরো যৌবন লেগে গেছে, অথচ আমি কখনো দেখিনি। হঠাৎ সাদিয়া ভেতর থেকে বেরিয়ে এলো। আমাকে দেখেই সে কেঁদে ফেলল। মিথি। আমি স্থির চোখে তাকিয়ে রইলাম। এই মানুষটাই 5 বছর ধরে আমাকে ফোনে কাঁদতো। আপু, মায়ের প্রেশার বেড়েছে। আপু, ডাক্তার টাকা চাইছে। সব অভিনয়। সে আমাকে জড়িয়ে ধরতে চাইল। আমি এক পা পিছিয়ে গেলাম। সাদিয়ার মুখ শুকিয়ে গেল। তুই আমাকে ছুবি না। আমি ঠান্ডা গলায় বললাম। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখন ছোট ভাই সায়ন বেরিয়ে এলো। আমাকে দেখে সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি তাকিয়ে বললাম, তুইও জানতিস? সে কাপা গলায় বলল, আপু, আমি ছোট ছিলাম, কিন্তু এখন তো বড় হয়েছিস। কেউ কিছু বলল না। আমি ধীরে ধীরে ঘরের ভেতর হাঁটতে লাগলাম। হঠাৎ দেয়ালে একটা বড় ফ্রেম চোখে পড়ল। মায়ের ছবি, গলায় ফুলের মালা। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি ধীরে ছবিটার সামনে গিয়ে দাঁড়ালাম। ছবিতে মা হাসছেন, ঠিক আগের মতোই। মনে হচ্ছিল এখনই বলবেন, মিথি, খেয়ে নিস মা। আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি ছবির ফ্রেমটা ছুঁয়ে ফিসফিস করে বললাম, মা, আমি দেরি করে ফেলেছি। পেছন থেকে সিয়ামের কণ্ঠ এলো, মা শেষ পর্যন্ত তোকে খুব মনে করত। আমি ঘুরে দাঁড়ালাম। আমাকে নিয়ে একটা কথাও বলবি না। সে চুপ হয়ে গেল। আমি দাঁত চেপে বললাম, মা মারা যাওয়ার দিন আমাকে ফোন করিসনি কেন? সাদিয়া কান্না চেপে বলল, আমরা ভয় পেয়েছিলাম। না। আমি থামিয়ে দিলাম, তোরা লোভী ছিলি। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ পাশের রুম থেকে একটা বয়স্ক মহিলা বেরিয়ে এলেন। আমি চিনতে পারলাম না। সাদিয়া ধীরে বলল, এটা খালা। খালা আমাকে দেখে চোখ মুছলেন। মিথিমা, তুই এসেছিস? আমি সালাম করলাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর মা শেষ সময় পর্যন্ত তোর জন্য কাঁদত। আমার বুক ভেঙে যাচ্ছিল। উনি কিছু বলেছিলেন আমার জন্য? খালা ধীরে মাথা নেড়ে বললেন, একটা চিঠি রেখে গেছেন। আমার নিঃশ্বাস থেমে গেল। চিঠি? সিয়াম আর সাদিয়া একে অপরের দিকে তাকালো। ওদের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। আমি সেটা সঙ্গে সঙ্গেই বুঝে ফেললাম। চিঠিটার কথা ওরা জানতো, আর হয়তো এতদিন সেটা আমার কাছ থেকে লুকিয়েও রেখেছে। আমি ধীরেই বললাম, চিঠিটা কোথায়? আমার প্রশ্ন শুনে ঘরের ভেতর হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে এলো। সিয়াম ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। সাদিয়া চোখ নামিয়ে ফেলেছে। আমার সন্দেহ আরো গভীর হলো। চিঠিটা কোথায়? আমি আবার জিজ্ঞেস করলাম। খালা ধীরে বললেন, তোর মা মারা যাওয়ার আগে একটা খামে করে চিঠি লিখে আমাকে দিয়েছিল। বলেছিল, মিথি দেশে ফিরে ওকে দিও। আমার বুক কেঁপে উঠল। মা মৃত্যুর আগেও আমার কথা ভেবেছিলেন? আমি কাপা গলায় বললাম, তাহলে এতদিন সেটা কোথায় ছিল? খালা কিছু বলার আগেই সিয়াম বলে উঠল, আমি রেখেছিলাম। আমি ওর দিকে তাকালাম। কেন? সে গিলল, সময় পায়নি। আমি তীক্ষ্ণ গলায় বললাম, 5 বছরের সময় পাওনি? সে চুপ করে গেল। খালা ধীরে নিজের ব্যাগ থেকে একটা পুরনো খাম বের করলেন। হলদেটে হয়ে গেছে, কোন ভাঁজ হয়ে গেছে। খামের উপর মায়ের হাতে লেখা, আমার মিথির জন্য। আমার হাত কাঁপতে লাগলো। আমি ধীরে খামটা খুললাম। ভেতরে একটা ছোট্ট চিঠি। মিথিমা, যদি তুই এই চিঠি পড়িস তাহলে বুঝবি আমি আর নেই। তুই আমার উপর রাগ করিস না মা। আমি জানি তুই আমার জন্য নিজের জীবন শেষ করে দিচ্ছিস, কিন্তু আমি কখনো চাইনি তুই এত কষ্ট কর। আমি সিয়ামদের বলেছিলাম তোকে সত্যি জানাতে, কারণ তুই আমার মেয়ে, তোর জানার অধিকার আছে। আর একটা কথা, তুই দেশে ফিরে নিজের জীবন শুরু করবি। তোর বিয়ে, সংসার, সুখ সবকিছু তুই ত্যাগ করেছিস শুধু আমাদের জন্য। আর না মা, আমার জন্য আর টাকা পাঠাস না। আমি শুধু চাই তুই সুখে থাক। তোর মা। চিঠিটা পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। মা জানতেন, মা বুঝতেন আমি কি কষ্ট করছি।
আর তিনি নিজেই চেয়েছিলেন সত্যিটা আমি জানি। আমি ধীরে মাথা তুলে সিয়ামের দিকে তাকালাম। মা তোকে সত্যি বলতে বলেছিল। সে মাথা নিচু করল। তবুও তুই মিথ্যা বলেছিস? সিয়ামের চোখে পানি চলে এলো। আপু, না। আমি চিৎকার করলাম। আজ আমাকে আপু ডাকবি না। আমার পুরো শরীর কাঁপছিল। তুই শুধু টাকা চুরি করিসনি, তুই আমার মায়ের শেষ ইচ্ছেটাও মেরে ফেলেছিস। সাদিয়া এবার কাঁদতে কাঁদতে বলল, আমরা ভেবেছিলাম পরে সব ঠিক হয়ে যাবে। আমি হেসে উঠলাম, একটা ভাঙ্গা হাসি। কি ঠিক হবে? আমার হারানোর সময়? মায়ের কবরের পাশে না থাকার কষ্ট? কেউ কোনো উত্তর দিতে পারল না। ঠিক তখন বাইরে থেকে গ্রামের একজন মহিলা চিৎকার করে বললেন, ও, মিথি এসেছে নাকি? কয়েক মিনিটের মধ্যে খবর পুরো গ্রাম ছড়িয়ে গেল। মানুষজন একে একে বাড়িতে আসতে লাগলো। কেউ আমাকে দেখে কাঁদছে, কেউ বলছে বেচারি মেয়েটা কিছুই জানতো না। আমি বুঝতে পারছিলাম গ্রামের সবাই সত্যিটা জানতো, শুধু আমি জানতাম না। হঠাৎ পাশের বাড়ির রুবি খালা ধীরে বললেন, মা, তুই টাকা পাঠানো বন্ধ করলে ওরা খুব ভয় পেত। আমি তাকালাম। মানে? তিনি ইতস্ত করে বললেন, তোর পাঠানো টাকা দিয়ে তো এই বাড়ি হয়েছে, সিয়ামের ব্যবসা হয়েছে, সাদিয়ার গয়নাগাটি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। মানে পুরো গ্রাম জানতো আমি একটা মিথ্যার ভেতর বেঁচে আছি। আর কেউ আমাকে সত্যিটাই বলেনি, কারণ সবাই কোনো না কোনোভাবে সেই টাকার সুবিধা নিয়েছে। সেদিন রাতে আমি মায়ের রুমে একা বসেছিলাম। পুরনো আলমারিতে এখনো মায়ের শাড়ির গন্ধ আছে। আমি একটা শাড়ি বুকে চেপে ধরে বসেছিলাম। হঠাৎ দরজায় টোকা, সায়ন। সে ধীরে ভেতরে ঢুকলো। আপু, একটু কথা বলবো? আমি কিছু বললাম না। সে কাপা গলায় বলল, সবচেয়ে বড় সত্যিটা তুই এখনো জানিস না। আমার বুক ধক করে উঠল। কি সত্যি? সায়ন ধীরে বলল, মায়ের মৃত্যুর দিনটা স্বাভাবিক ছিল না। আমি স্থির হয়ে সায়নের দিকে তাকিয়ে রইলাম। মানে? সে দরজা বন্ধ করে ধীরে বলল, মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল ঠিকই, কিন্তু হাসপাতালে নিতে দেরি হয়েছিল। আমার বুক ঠান্ডা হয়ে গেল। দেরি কেন হয়েছিল? সায়ন চোখ নামিয়ে ফেলল। সেদিন সিয়াম ভাই বাসায় ছিল না, ফোনও ধরছিল না, আর টাকার সমস্যা ছিল। আমি রাগে কাঁপতে লাগলাম। আমি তো নিয়মিতই টাকা পাঠাতাম। সে ফিসফিস করে বলল, কিন্তু তখন সিয়াম ভাই একটা ব্যবসায় অনেক টাকা লস করেছিল। আমার মাথা ঘুরে উঠল। না না না। আমি ধীরে বললাম, তুই কি বলতে চাইছিস? সায়নের চোখ ভিজে গেল। মায়ের চিকিৎসার কিছু টাকা অন্য জায়গায় চলে গিয়েছিল। আমার মনে হলো কেউ বুকের ভেতর ছুরি মেরেছে। মানে? মা যখন বাঁচার জন্য লড়ছিলেন, তখনও ওরা আমার পাঠানো টাকা অন্য কাজে ব্যবহার করছিল? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, মা কি জানতেন? সায়ন মাথা নেড়ে বলল, সেই দিকে বুঝে গিয়েছিলেন। আমার চোখে অন্ধকার নেমে এলো। হঠাৎ দরজার বাইরে শব্দ হলো। সিয়াম দাঁড়িয়ে আছে, তার মুখ শক্ত। সায়ন, বেশি কথা বলিস না। আমি ধীরে উঠে দাঁড়ালাম। না, আজ সব কথাই হবে। সিয়াম বিরক্ত গলায় বলল, তুই ব্যাপারগুলো যেভাবে ভাবছিস সেভাবে না। তাহলে কিভাবে? আমি চিৎকার করলাম, মা মরছিল আর তুই টাকা দিয়ে ব্যবসা করছিলি? সে রেগে উঠল। আমি সংসারের জন্যই করেছি। সংসার? আমি হেসে উঠলাম, নাকি নিজের জন্য? সিয়াম এবারও চুপ। আমি এগিয়ে গেলাম। মাকে হাসপাতালে নেওয়ার আগে আমার নাম ধরেছিল। সিয়ামের চোখ কেঁপে উঠল। আমি বুঝে গেলাম মা আমাকেই খুঁজেছিলেন, শেষ মুহূর্তেও। আর আমি ছিলাম হাজার মাইল দূরে, কারণ ওরা আমাকে সত্যিটা জানায়নি। হঠাৎ সাদিয়া দৌড়ে এসে কাঁদতে লাগলো, প্লিজ থামো, বাড়ির বাইরে সবাই শুনছে। আমি ঘুরে তাকালাম। শুনুক। আমার গলা ঠান্ডা হয়ে গেল। আজ সবাই শুনুক তোমরা কি করেছো। ঘরের বাইরে তখন সত্যি মানুষ দাঁড়িয়েছিল, ফিসফাস, চোখাচোখি। গ্রামের মানুষ এতদিন যেটা চুপচাপ দেখেছে, আজ সেটা প্রকাশ্যে বেরিয়ে আসছে। হঠাৎ আমি বললাম, আমার সব টাকার হিসাব চাই। সিয়াম হতভম্ব হয়ে গেল। কি? গত 10 বছরে আমি কত টাকা পাঠিয়েছি, কোথায় খরচ হয়েছে সব হিসাব। সে রেগে উঠল, তুই কি আমাদের পুলিশে দিবি? আমি স্থির চোখে তাকালাম। যদি দরকার হয় দিব। সাদিয়া ভেঙে পড়ল, আপু প্লিজ, আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। আমি ধীরে বললাম, আমার জীবন শেষ করার সময় তোদের একবারও খারাপ লাগেনি? ঘরের ভেতর নীরবতা। তারপর আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি আর এই বাড়িতে থাকবো না, কারণ এই বাড়ির প্রতিটা দেয়ালে মিথ্যা লেগে আছে। আমি মায়ের চিঠিটা বুকে চেপে ধরলাম। কাল সকালে আমি মায়ের কবর জিয়ারত করতে যাব। তারপর আমি সিয়ামের চোখের দিকে তাকালাম। তারপর ঠিক করব ওদের ক্ষমা করব নাকি সব শেষ করে দেব। পরদিন ভোরে আমি একা মায়ের কবরের দিকেই হাঁটছিলাম। চারপাশে কুয়াশা, ভেজা ঘাসে পা পড়ার শব্দ হচ্ছিল।
আমার হাতে শুধু একটা সাদা ফুলের তোড়া আর মায়ের চিঠি। কবরস্থানে ঢুকতেই বুকটা ভারী হয়ে গেল। ছোট সেই কবরটা এখনো আগাছায় ভরা। আমি হাঁটু গেড়ে বসে ধীরে আগাছাগুলো পরিষ্কার করতে লাগলাম। মনে হচ্ছিল 5 বছর ধরে মায়ের পাশে না থাকার শাস্তি আমি এখন নিজের হাতে নিচ্ছি। মা, আমার গলা কেঁপে উঠল। আমি জানতাম না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি যদি জানতাম, আমি আসতাম, সব ফেলেই আসতাম। হঠাৎ পেছন থেকে কারো গলা শোনা গেল। তোর মা প্রতিদিন তোর কথাই বলতো। আমি ঘুরে দেখি গ্রামের পুরনো ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছেন। আমি উঠে সালাম করলাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, শেষ দিকে তোর মা খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। আমার বুক কেঁপে উঠল। তিনি তিনি খুব কষ্ট পেয়েছিলেন। ডাক্তার সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, শরীরের কষ্টের চেয়ে মনে কষ্ট ছিল বেশি। আমার চোখ ভিজে গেল। উনি ভাবতেন তুই একা বিদেশে খুব কষ্ট করছিস। আমি ঠোঁট কামড়ে কান্না চেপে রাখলাম। তারপর ডাক্তার সাহেব ধীরে বললেন, মারা যাওয়ার আগের দিন উনি আমাকে একটা কথা বলেছিলেন। কি? কি বলেছিলেন? আমার মিথির জীবনটা নষ্ট হয়ে গেল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। মায়ের কবর জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। আমি চোখ মুছিয়ে রিসিভ করলাম। আপনি কি মিথিলা হোসেন? জি, আমি অ্যাডভোকেট রাশেদ বলছি। আপনার মায়ের বিষয়ে জরুরি কথা আছে। আমার বুক ধক করে উঠল। কি ব্যাপার? আপনার মা মারা যাবার আগে একটা জমির উইল করে গিয়েছিলেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। উইল? জি, উনি বললেন। এবং সেই সম্পত্তির একমাত্র মালিক আপনি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। কিন্তু সিয়াম তো কখনো বলেনি। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর উনি ধীরেই বললেন, সম্ভবত তারা চায়নি আপনি জানুন। আমার চোখ ধীরে ধীরে শক্ত হয়ে গেল। মানে শুধু টাকা না, ওরা মায়ের সেই সম্পত্তিটাও লুকিয়ে রেখেছে। আমি কবরের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। তারপর খুব শান্ত গলায় বললাম, মা, আজ আমি প্রথমবার নিজের জন্য লড়ব। সমাপ্ত।